গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব তোমাদের রিসার্চ মেথোডোলজি পেপারের রিসার্চের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট লিটারেচার রিভিউ নিয়ে। তো যেহেতু লিটারেচার রিভিউ রিসার্চের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তাই লিটারেচার রিভিউ সম্বন্ধে আলোচনা করার আগে তোমাদের বলে নিই রিসার্চ জিনিসটা কি। দেখো, রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক এবং সিস্টেমেটিক প্রসেস, যেটার মাধ্যমে আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ নির্দিষ্ট একটা টপিকের উপর আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি। রিসার্চ ইজ a scientific and systematic search for pertinent information on a specific topic. It is an art of scientific investigation. তাহলে একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের প্রসেসই হচ্ছে রিসার্চ। তো রিসার্চ ইজ careful investigation or inquiry, especially through search for new facts in any branch of knowledge. যে কোনো বিষয়ের যে কোনো একটা নির্দিষ্ট টপিকে আমরা যখন নতুন আইডিয়া বা নতুন কোনো ঘটনা বা নিউ ফ্যাক্টস খুঁজতে চাইব, তখন যে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক ওয়েতে যখন আমরা একটা নির্দিষ্ট মেথডের মধ্যে দিয়ে এগোবো, তখন সেটাকে বলা হচ্ছে রিসার্চ। তো রিসার্চের যে সমস্ত স্টেপসগুলো আছে, দেখো, ফার্স্ট হচ্ছে ফর্মুলেটিং রিসার্চ প্রবলেম। ফার্স্ট রিসার্চ যখন শুরু করা হয়, তার প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হয়। ধরো কেউ এগ্রিকালচার নিয়ে রিসার্চ করছো, তো একটা প্রবলেম ধরে নিলে যে কোনো একটা জায়গা, ধরো চাপাডাঙ্গার এগ্রিকালচারের প্যাটার্ন কেমন, তুমি এই টপিকের উপর রিসার্চ করবে। তো এরপরে নেক্সট স্টেপ কি আসবে না, লিটারেচার রিভিউ। তাহলে লিটারেচার রিভিউ আজকের যে আলোচনার বিষয়, লিটারেচার রিভিউ হচ্ছে রিসার্চের সেকেন্ড স্টেপ। একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করার পরে লিটারেচার রিভিউ করতে হয়। এক্ষেত্রে কি করতে হবে না, তুমি যে টপিকের উপর রিসার্চ করবে, সেই এগ্রিকালচার ধরো, তো কোনো একটা জায়গার এগ্রিকালচারের উপর এর আগে প্রিভিয়াস ইয়ার্সে, প্রিভিয়াস 50 বা 60 বছর আগেও কারা কারা এই টপিকের উপর কাজ করেছে এবং কি কি পাবলিকেশনস হয়েছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে। সেই প্রসেসটাকে বলা হয় লিটারেচার রিভিউ। এরপর নেক্সট স্টেপ হচ্ছে ডেভেলপিং দ্য হাইপোথিসিস। হাইপোথিসিস ইজ এ স্টেটমেন্ট, যেটা আমরা আমাদের মতো করে একটা স্টেটমেন্ট ধরে নিই এবং সেই স্টেটমেন্টটাকে আমরা টেস্ট করতে যাই। সেই টেস্ট করার জন্যই বিভিন্ন মেথডের মাধ্যমে এই রিসার্চ প্রসেসটা এগোয়। তো এরপরের স্টেপ আসছে কিনা প্রিপেয়ারিং রিসার্চ ডিজাইন। এরপর কিভাবে রিসার্চ করব, সেই ডিজাইনটা আমাদের ঠিক করে নিতে হয়। সেই ডিজাইন ঠিক করার পরে আমাদের নির্দিষ্ট স্যাম্পল কালেকশন করতে হয়, যে আমরা কোন জায়গা থেকে কিভাবে কতটা স্যাম্পল কালেক্ট করব, এবং সেই স্যাম্পল ডিজাইন করার পর ডেটা কালেকশানে এগোতে হয়, এবং ডেটা কালেকশানে হয়ে যাওয়ার পর সেই ডেটার উপর আমাদের অ্যানালাইসিস করতে হয়। দেন এই সমস্ত যে স্টেপসগুলো হলো লাস্ট, তারপরে আসছে কি না হাইপোথিসিস টেস্টিং। আমরা যে প্রথমে হাইপোথিসিসটা ধরে নিয়েছিলাম সেটা ঠিক না ভুল, সেটা প্রমাণ করার জন্য আমাদের হাইপোথিসিস টেস্টিং করতে হচ্ছে। এরপরে হাইপোথিসিস টেস্টিং হয়ে যাওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট রেজাল্টস দেখতে পাবো, এবং সেই রেজাল্টস অনুযায়ী আমরা জেনারেলাইজেশন বা ইন্টারপ্রিটেশন করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়টাকে। এবং রিসার্চের লাস্ট স্টেপ হচ্ছে কি না, এটা রিসার্চ রিপোর্ট তৈরি করা। আমাদের আজকের যে মূল আলোচনা বিষয় লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ এর পারপাস কি, দেখো, লিটারেচার রিভিউ ইজ এ ক্রিটিক্যাল, আনবায়াসড এন্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অফ পাবলিশড ইনফরমেশন ইন এ চুজেন স্পেসিফিক এরিয়া অফ স্টাডি। একটা নির্দিষ্ট স্টাডি এরিয়া যখন চুজ করে নেওয়া হচ্ছে, সেই চুজ করে নেওয়ার পরে একটা ক্রিটিক্যাল এবং আনবায়াসড মানে পক্ষপাতহীনভাবে আমরা যখন প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পাবলিকেশন যেগুলো পাবলিশড হয়েছে, সেই সমস্ত ইনফরমেশন যখন আমরা মূল্যায়ন করব বা সেখান থেকে আমরা বিভিন্ন আইডিয়া গ্যাদার করব, তখন সেটাকে বলা হচ্ছে লিটারেচার রিভিউ। তাহলে এটার মাধ্যমে কি হয় না, ইট ডেসক্রাইবস, সামারাইজেস অ্যান্ড ইভ্যালুয়েটস অ্যান্ড আর্টিকুলেটস রিলেশনশিপ অ্যামং কনসেপ্টস আন্ডারলাইং দিস পাবলিকেশনস, providing general understandings of findings, conclusions and recommendation, bringing out their strengths and weakness,
and identifying gaps, conflicting ideas and generalized concept in existing body of knowledge. তাহলে লিটারেচার রিভিউয়ের মাধ্যমে যখন আমরা প্রিভিয়াস 50 বছর বা তারও আগেও হতে পারে এবং রিসেন্ট কি কাজ হচ্ছে, আমরা ধরো এখন 2020-তে আছি, তো রিসেন্ট 2010-এর পর থেকে নতুন কি ধরনের মেথডে কাজ হচ্ছে এগুলো আমরা জানতে পারবো এবং সেগুলো মূল্যায়ন করতে পারবো, এবং এর পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন কিভাবে আমরা এগোবো এই সমস্ত প্রসেস আমরা জানতে পারবো লিটারেচার রিভিউয়ের মাধ্যমে, এবং একটা নির্দিষ্ট কনক্লুশনে আসা যাবে। এছাড়া দেখো, আইডেন্টিফাইং গ্যাপস, মানে আমরা যে লিটারেচার রিভিউ করলাম তার মধ্যে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ হতে বাকি আছে, বা নির্দিষ্ট কোন কোন প্রবলেমসগুলো এখনো, কোন কোন প্রবলেম নিয়ে এখনো কাজ হয়নি। ধরো তুমি একটা কাজ করছো, দেখলে সেই কাজটা আগেই হয়ে গেছে, তাহলে কি করবে? তুমি সেই কাজটা করবে না। তাহলে তখন দেখতে কি কাজ হয়নি বা কোন প্রবলেমটা কেউ আইডেন্টিফাই করেনি এবং কোন প্রবলেম নিয়ে কাজ হয়নি অতীতে, সেই প্রবলেমটাকে নিয়ে আমরা এগোতে চাইবো, সেটাকে বলা হয় গ্যাপস, রিসার্চ গ্যাপ। এবং কনফ্লিক্টিং আইডিয়াস, বিভিন্ন জায়গার উপর দেখবে বিভিন্ন কনফ্লিক্টিং আইডিয়া থাকে যেগুলো কেউ সঠিকভাবে বলতে পারে না, সেগুলো আমরা লিটারেচার রিভিউর মাধ্যমে জানতে পারবো এবং একটা নির্দিষ্ট রেজাল্ট পাবো এবং নির্দিষ্টভাবে জেনারেলাইজ করতে পারবো। এবং ইট অলসো হেল্প দ্য ফর্মুলেটিং রিসার্চ কোশ্চেন্স অ্যান্ড শেপিং দ্য রিসার্চ অবজেক্টিভস। লিটারেচার রিভিউর মাধ্যমে আমরা রিসার্চ কোশ্চেন সেট করতে পারি, মানে আমরা যে রিসার্চটা করব সেটার কি উদ্দেশ্যে করব এবং তার মেন এম কি সেটা ঠিক করতে পারবো এবং তার অবজেক্টিভস গুলো আমরা সেট করতে পারবো লিটারেচার রিভিউ করার পরে। তো লিটারেচার রিভিউ করার সময় কিভাবে আমরা ইনফরমেশন পেতে পারি? সোর্স অফ ইনফরমেশন অন লিটারেচার রিভিউ পার্টিনেন্ট টু অ্যান এরিয়া অফ স্টাডি ক্যান বি মেনি। তো বিভিন্ন বুকস এবং জার্নালস, কনফারেন্স প্রসিডিংস, থিসিস, এর আগে যারা থিসিস সাবমিট করেছে সেই সমস্ত থিসিস খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের লিটারেচার রিভিউর জন্য, এবং হ্যান্ডবুকস, এনসাইক্লোপিডিয়া, বিবলিওগ্রাফি। ধরো কোনো পেপার বা কোনো থিসিসের যে বিবলিওগ্রাফি আছে সেখান থেকে আমরা যে পেপার বা বইয়ের লিস্ট পাবো, আমরা আবার সেগুলোকে ফলো করতে পারি। তো এইভাবে লিটারেচার রিভিউ করা যায়। এছাড়া বিভিন্ন গভর্নমেন্ট এবং পাবলিকেশনস এবং ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, ডেটাবেস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পার্সোনাল কমিউনিকেশন এবং আনপাবলিশড ডকুমেন্টস। কিছু আনপাবলিশড ডকুমেন্টসও থাকে যেগুলো ডেটা কালেক্ট হয়েছে কিন্তু সেগুলো পাবলিশ হয়নি, সেরকম ডকুমেন্টসও থাকে, সেগুলো আমরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা সুপারভাইজারের কাছ থেকে বা বিভিন্ন সেমিনারে যে অডিয়েন্স থাকে তাদের কাছ থেকে কিছু তথ্য পেতে পারি। প্রেজেন্টেশনস, ফ্রেন্ডস, ক্রিটিক্সও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো তুমি কোনো একটা কাজ করলে, কোনো একটা পেপার করছো, এবারে কেউ কেউ বলে দিল বা খুব ভালো হয়েছে, কিন্তু রিসার্চের ক্ষেত্রে শুধু খুব ভালো হয়েছে এই জিনিসটা ঠিক নয়। যখন তোমার ভালো দিকগুলো এবং কোথায় কোথায় তোমার প্রবলেম আছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্রিটিক্স। ওকে, তো এই জায়গাগুলো থেকে আমরা অনেক সোর্স অফ ইনফরমেশন পেতে পারি। এবং সেন্ট্রাল লাইব্রেরি প্রফেশনালস প্রোভাইড হেল্পফুল টিপস অন ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন। এছাড়া পাবলিশ মেটেরিয়ালস অ্যাপিয়ারিং টু বি রিলেটেড টু টপিক অফ স্টাডি মে বি রিলিভেন্ট, ইররিলেভেন্ট অর পেরিফেরাল টু দ্য টপিক। এই যে আমরা বিভিন্ন পাবলিশ মেটেরিয়ালস থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো আমাদের রিসার্চের কাজে লাগতেও পারে, আবার সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতেও পারে, আবার নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের চুজ করে নিতে হবে যে কোন লিটারেচারগুলো আমরা রিভিউ করব এবং কোনগুলো করব না। যেগুলো মনে হবে অপ্রয়োজনীয় সেগুলো আমরা রিভিউ করব না, আর যেগুলো মনে হবে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা রিভিউ করব। নেক্সট, অনলাইন ডেটাবেস ইন দ্য সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরিতে বিভিন্ন যে ডেটাবেস থাকে, যেমন ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্রাক্টিং সার্ভিস। যে কোনো পেপার বা যে কোনো থিসিসের সংক্ষিপ্ত রূপ যেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সার্ভিস, সেগুলো পড়তে পারবো আমরা। এবং ফুল টেক্সটও পাওয়া যায় কিছু কিছু।
এছাড়া পোর্টাল ফেসিলিটি, বিভিন্ন পোর্টাল থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন, সোর্স অফ ইনফরমেশন পেতে পারো এবং এর ফলে লিটারেচার রিভিউ করতে পারো। তো অ্যাবস্ট্রাক্ট, ফুল টেক্সট এবং বিভিন্ন পোর্টাল থেকে বিভিন্ন পেপার বা বিভিন্ন থিসিস ডাউনলোড করা যেতে পারে। এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এগুলো ছাড়াও কি কি আছে না, ই রিসোর্স, বিভিন্ন সেন্ট্রাল লাইব্রেরিতে অনলাইন, যেমন সার্চ ইঞ্জিন কিছু থাকে যেগুলো গভর্নমেন্ট নয় কিন্তু কমার্শিয়াল সার্চ ইঞ্জিন আছে, যেমন গুগল স্কলার। এখান থেকে বিভিন্ন রকমের পেপার ডাউনলোড করা যেতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের ডেটাবেস। এবার লিটারেচার রিভিউ এর কিছু স্টেপস বা ফেজ আছে, যেমন ফার্স্ট ফেজে দেখো, abstracts, introductions and conclusions should be read to judge their relevance to the research topic. আমরা যে রিসার্চ টপিকে লিটারেচার রিভিউ করছি, সেই কোনো একটা পেপার বা কোনো একটা থিসিস, সেটার অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন এবং তার কনক্লুশন, পুরো পেপারটা যদি পড়তে যায় অনেক সময় লাগবে। তার জন্য কি করতে হয়, ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনস, এই তিনটে পার্ট যদি আমরা পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে সেই পেপারটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এইটা বোঝার পর আমরা সেটার পুরো টপিক, পুরো পেপারটা রিভিউ করব। দিস পেজ অলসো হেল্পস টু অ্যাসেস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য অথর। এই পেজটা করলে আমরা জানতে পারবো যে অথরের ব্যাকগ্রাউন্ড কি এবং পাবলিকেশন ডেট কবে কবে পাবলিশ হয়েছে, বা নেচার অফ প্রেজেন্টেশন, এটা কি মেথডে কাজ হয়েছে এবং কি টাইপের পাবলিকেশন, এই সমস্ত তথ্য পাওয়া যাবে। এরপরে সেকেন্ড ফেজে দেখো, দ্য রিসার্চার শুড ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য কন্টেন্টস উইথ রিগার্ড টু দ্য বেসিক পয়েন্টস। রিসার্চার এরপরে যখন অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন পড়া হয়ে গেল, তারপরে আমরা আসবো কন্টেন্টস, মানে সেই রিসার্চ পেপারটার মূল বিষয়বস্তু কি কি আছে এবং তার বেসিক পয়েন্টসগুলো কি কি, এবং রিসার্চ মেথডসগুলো কি কি মেথড ইউজ করা হয়েছে এবং আর্গুমেন্টস, তার মধ্যে কি কি আর্গুমেন্টস আছে, অ্যান্ড দ্য রেজাল্টস, ফাইনালি কি রেজাল্ট বেরিয়েছে, এগুলো আমরা জানতে পারবো। দিস ফেজ শুড লিড দ্য রিসার্চার টু নো দ্য identifying assumptions and the contribution to the work and find its strengths, weakness, limitations and flaws. তো পুরো বিষয়বস্তুটা পড়ার পর আমরা এই কোনো একটা রিসার্চ পেপারে তার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তার দুর্বলতা, কি কি লিমিটেশনস আছে, কোন কোন বিষয়গুলো, কোন কোন বিষয়ে কাজ করা হয়নি, কি কি প্রবলেম আছে, এগুলো সব আমরা জানতে পারবো। এবং থার্ড ফেজ রিকোয়ার্স দ্য রিসার্চার টু আইডেন্টিফাই গ্যাপস ইন এক্সিস্টিং বডি অফ লিটারেচার। কোনো একটা স্টাডি এরিয়াতে যখন আমরা রিসার্চ করছি তখন বিভিন্ন লিটারেচার রিভিউ করার পরে আমরা দেখতে পাবো যে তাদের কোন প্রবলেমের উপর কাজ হয়নি বা কোন প্রবলেম বা আইডিয়াগুলো কেউ এখনো মূল্যায়ন করেনি, তো সেইগুলোকে বলা হচ্ছে রিসার্চ গ্যাপ। সেগুলো আইডেন্টিফাই করতে পারবো এই থার্ড ফেজে। তো দিস ইনফরমেশন হেল্পস টু ফর্মুলেট দ্য রিসার্চ কোশ্চেন অ্যান্ড সেট দ্য অবজেক্টিভস অফ রিসার্চ ওয়ার্ক টু বি পারসুড। তো এই ফেজটা কি করে না, রিসার্চ কোশ্চেন সেট করতে এবং অবজেক্টিভ সেট করতে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, রাইটিং এ লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ কিভাবে লেখা হয়, এটা প্রসেস আছে। এ লিটারেচার রিভিউ ইজ এ প্রিসাইজ ফর এনি রিসার্চ ওয়ার্ক। A review of literature has to be structured. লিটারেচার রিভিউ নির্দিষ্ট স্ট্রাকচার লেখা হয়। The worst form of literature review is to write a summary of each individual work in a separate paragraph. সবথেকে খারাপ লিটারেচার রিভিউ যেটা বলা যায়, যদি আমরা বিভিন্ন ধরো 10টা পেপার পড়লাম এবং তার এক একটা পেপারে কি কি বলতে চাইছে সেটা লিখলাম এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখছি, তাহলে কি হবে, আমাদের পেজ অনেক বেশি লাগবে কিন্তু আমরা মূল ইনফরমেশনগুলো দিতে পারবো না। মানে মেন ইনফরমেশনগুলো দেওয়ার আগেই দেখবো অনেক বেশি পেজ লেগে যাচ্ছে, যেটা যারা পড়বে তোমার লিটারেচার রিভিউটা, সেই রিডারদের কাছে খুবই বিরক্তিকর ব্যাপার হয়। তো লিটারেচার রিভিউ লেখার কয়েকটা 3টে ওয়ে আছে, যেমন ক্রোনোলজিক্যাল, থিমেটিক এবং মেথোডোলজিক্যাল। ক্রোনোলজিক্যাল ওয়েতে দেখো
In the chronological organization, research student divides the years of publication into periods and highlight the specific contributions made during each period with regard to issues addressed, research method adopted, results obtained and conclusions drawn. Chronological মেথডে যদি লিটারেচার রিভিউ লেখা হয় তাহলে আমরা কি করব, ক্রোনোলজি মানে একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে। তাহলে আমরা ধরো 1950 থেকে 2000 সাল পর্যন্ত লিটারেচার রিভিউ করছি, তখন আমরা এই যে টোটাল 50 বছরের লিটারেচার রিভিউ করলাম, এটাকে 10 বছর করে ভাগ করে নিলাম। 1950 থেকে 60-এর মধ্যে কি কাজ হয়েছে, 60 থেকে 70-এ কি কাজ হয়েছে, 70 থেকে 80-তে কি কাজ হয়েছে, এইভাবে একটা লেখা দিতে পারে। এটাকে বলা হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্গানাইজেশন। এবং কোন 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 বছরে কি কি ধরনের মেথড ইউজ হয়েছে এগুলো আমরা জানতে পারবো এবং কি রেজাল্ট পাওয়া গেছে সেগুলো জানা যাবে। নেক্সট, thematic way of presentation. Each theme he presents in a summary form following. Now, the dominant viewpoints of the author. Thematic way যখন লিটারেচার রিভিউ লেখা হয় সেটা কি কি মেথড ফলো করা হয় না, যে অথরের পেপার বা থিসিস পড়ছি সেই অথরের ডোমিনেন্স ভিউ পয়েন্ট, প্রধান কি কি বিষয়ে তিনি গুরুত্ব দিতে চেয়েছেন এবং দ্য সিকুয়েন্স অফ ডেভেলপমেন্ট টেকেন প্লেস ইন দ্য থিমেটিক কনটেক্সট, তার লেখার মধ্যে কি কি ডেভেলপমেন্টস দেখা যাচ্ছে বা কি কি মেথড, মানে প্রাচীনকাল থেকে যখন ধর অনেক আগে থেকে 1950 থেকে ধর 1970 অব্দি মেথোডোলজি কিভাবে ডেভেলপ করেছে সেটাও আমরা জানতে পারবো, এবং the database and controversies that these work have led to and the independent critical analysis of the work, এবং এক একটা কাজের ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা যাবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে থিমেটিক ওয়েতে লিটারেচার রিভিউ লেখা। আর একটা আছে যেটা মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ। Methodological approach adopted by authors in the past. Here, the research student focus on the relative strength and weakness of each approach to address specific issue. তো মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে কি কি মেথডে কাজ হয়েছে সেইগুলো যখন আমরা লিটারেচার রিভিউয়ের মাধ্যমে লিখবো, সেই প্রসেসটা হচ্ছে মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ। তো কি তার মেথোডোলজির স্ট্রেংথ কতটা এবং তার মেথোডোলজি কতটা দুর্বল, এই প্রসেসটা আমরা জানতে পারবো মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে। তো ভালো লিটারেচার রিভিউ লেখার কয়েকটা টিপস আছে, যেমন স্টার্টিং আ সেন্টেন্স বাই অলওয়েজ সাইটিং দ্য নেম অফ অ্যান অথর অ্যানয়েড দ্য রিডার। প্রত্যেকটা লাইনেই এই অথর এই করেছে বা প্রথমে অথরের নাম দিয়ে প্রত্যেকটা লাইন শুরু করা, এটাও একটা খারাপ দেখায়। While presenting others' work, the reviewer should present them in his own words. যখন কোনো একটা পেপারের লিটারেচার রিভিউ লিখছি তখন সেটা আমার নিজের মতো করে আমি লিখবো, বা যে লিখছে অথর সেটা নিজের মতো করে ভাষায় লিখবে। যে পেপারের ভাষায় পুরোপুরি হুবহু তুলে দেওয়াটা একদম ভুল একটা মেথড। পুরো পেপারটা পড়ে সেটা কি বুঝতেও বা কি মেথড ইউজ করেছে সেটা নিজের ভাষায় লিখতে হবে। কোটিং ভার্বাটিম ফ্রম এ ওয়ার্ক requires the reviewer to give page number. যখন কারোর কোনো একটা বক্তব্য তুলে ধরা হচ্ছে তখন সেই পেপারের বা রিভিউয়ারের যে পেপার তার পেজ নাম্বার এবং তার নাম এগুলো দিতে হবে। এছাড়া হাইলাইটিং ডিফারেন্সেস ইন অ্যাপ্রোচ, রেজাল্টস, ইন্টারপ্রিটেশন, এবং মূল যেটা যতগুলো পেপার পড়া হলো তার যে লিটারেচার রিভিউ লেখা হচ্ছে প্রত্যেকটার মেথোডোলজি কি চেঞ্জ হচ্ছে এবং তাদের অ্যাপ্রোচ বা রেজাল্টস কি কি, রেজাল্টসের মধ্যে কি কি পার্থক্য দেখা গেছে এগুলো ইন্টারপ্রেট করতে হবে। দেখো এটা একটা লিটারেচার রিভিউ একটা ফরম্যাট, স্ক্রিনশট মেরে দিয়েছি এর মধ্যে, এখানে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা কিন্তু আলাদা প্যারাগ্রাফে লেখা নেই, পুরোটা একভাবে লেখা আছে এবং প্রত্যেকটা দেখো এক একটা লাইন শেষ হওয়ার পর ব্র্যাকেটের মধ্যে কোন অথরের কত সালের পেপার পাবলিকেশন সেগুলো লেখা আছে। দেখো এখানেও তাই, এক একটা লাইনের পরে এক একটা সাল বা এক একটা অথরের নাম দেওয়া আছে। এটা হচ্ছে ভালো লিটারেচার রিভিউ এর একটা ফরম্যাট। ওকে, থ্যাংক ইউ।